আজকের আলোচনা একটা দারুণ বই নিয়ে, ভিকি রবিন আর জো ডমিঙ্গেজের লেখা ইয়োর মানি অর ইয়োর লাইফ। এই বইটা কিন্তু শুধু টাকা পয়সার হিসেব বা ওইসব নিয়ে না, মানে গতানুগতিক পার্সোনাল ফাইন্যান্স বইয়ের মতো নয় আর কি। একদমই না। এটা আসলে অনেক গভীর একটা দর্শন নিয়ে কথা বলে। আমাদের জীবন, আমাদের সময় আর এই অর্থের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটা নিয়েই বইটা। হ্যাঁ, আর বইটার সবচেয়ে ইন্টারেস্টিং আইডিয়াটাই হলো টাকাকে অন্যভাবে দেখা। আমরা তো সাধারণত ভাবি টাকা মানে কি বিনিময়ের মাধ্যম, তাই না? ঠিক। কিন্তু লেখকরা বলছেন টাকা আসলে আমাদের জীবন শক্তি বা লাইফ এনার্জি। আমরা যে আমাদের জীবনের মূল্যবান সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, সেটারই প্রতীক হলো টাকা। এই ভাবনাটা একবার ধরতে পারলে আমাদের সব সিদ্ধান্ত খরচ করা, জমানো সবকিছুতেই একটা অন্য মাত্রা চলে আসে। এই জীবন শক্তির আইডিয়াটা নিয়েই আজকে আমরা একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব যে এই দর্শনটা ঠিক কি আর কিভাবে এটা আমাদের শুধু টাকার চিন্তা না, বরং জীবনের স্বাধীনতার দিকেও নিয়ে যেতে পারে। বইটাতে তো 9টা ধাপের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, 9টা ধাপ। আর্থিক সচেতনতা থেকে শুরু করে একেবারে স্বাধীনতা পর্যন্ত আমরা ওই ধাপগুলো ধরেই এগোব। দেখব কিভাবে অর্থকে শুধু টাকা হিসাবে না দেখে জীবনের একটা অংশ হিসাবে ভাবা যায় এবং কন্ট্রোল করা যায়। দারুণ। তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়েই, টাকা আর জীবনের আসল সম্পর্কটা কি। বইটা প্রথমেই এই প্রশ্নটা আমাদের সামনে রাখে, আমরা যে টাকা আয় করছি তার বদলে আমরা দিচ্ছিটা কি? উত্তরটা হলো আমাদের জীবন, আমাদের সময়, আমাদের শক্তি, আমাদের মেধা, এই সব কিছু। তার প্রথম ধাপের মূল কথা হলো টাকা ইকুয়ালস জীবন শক্তি। যখন আমরা কিছু কিনছি তখন শুধু টাকা দিচ্ছি না। ঠিক, তখন আমরা ওই টাকাটা আয় করতে যে জীবনটা খরচ করেছি সেই জীবনের একটা অংশ দিচ্ছি। এটা শুনতে হয়তো সহজ লাগছে, কিন্তু এর প্রভাবটা অনেক গভীর। একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরো পরিষ্কার হবে। অবশ্যই। ধরুন কেউ হয়তো রোজ বাইরে কফি খায়, 200 টাকা লাগে। আপাতদৃষ্টিতে তেমন কিছু না, কিন্তু যদি হিসেব করা হয় ওই 200 টাকা আয় করতে তার কতটা সময় বা জীবন শক্তি দিতে হয়েছে। ধরা যাক সে ঘন্টায় 400 টাকা আয় করে, তাহলে ওই 1 কাপ কফির জন্য তাকে অর্ধেক ঘন্টার জীবন শক্তি দিতে হচ্ছে রোজ। মাসের শেষে দাঁড়াচ্ছে প্রায় 15 ঘন্টার জীবন। 15 ঘন্টা শুধু কফির জন্য? হ্যাঁ, তখন প্রশ্ন জাগে, ওই কফিটা কি সত্যি আমার জীবনের 15 ঘন্টার সমান মূল্যবান? এই চিন্তাটাই আমাদের খরচের অভ্যাস নিয়ে নতুন করে ভাবতে শেখায়। জীবনের যে সময়টা চলে যাচ্ছে সেটা তো আর ফিরবে না, সেটার সাথে টাকার সম্পর্কটা বোঝা, এটাই হলো ফাউন্ডেশন। বাহ, এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ। আচ্ছা, এটা বোঝার পর তো মনে হবে আমার জীবন শক্তি এখন যাচ্ছে কোথায় কোথায়। এখানেই কি দ্বিতীয় ধাপটা আসে, নিজের আর্থিক অবস্থাটা জানা? একদম। দ্বিতীয় ধাপ হলো নিজের পুরো আর্থিক চিত্রটা সামনে আনা। জীবনে মোট কত টাকা এলো আর কোথায় গেল তার একটা কমপ্লিট হিসাব বের করা। এটা অনেকটা নিজের ফিনান্সিয়াল হিস্ট্রির মুখোমুখি হওয়ার মতো। একটু ভয়েরও মনে হতে পারে কারো কারো কাছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এটা জরুরি। আর লেখকরা একটা খুব বাস্তবসম্মত উপায়ও বলেছেন, ওয়াল চার্ট। প্রতি মাসের আয় আর বিভিন্ন ক্যাটাগরির খরচের হিসাব একটা চার্টে করে দেয়ালে টাঙিয়ে রাখা। ও আচ্ছা, ভিজুয়ালি দেখা আর কি। ঠিক, সংখ্যা শুধু খাতায় থাকলে অতটা গায়ে লাগে না অনেক সময়, কিন্তু চোখের সামনে যখন চার্টে দেখবেন যে মাসের বেতনের বিরাট একটা অংশ, ধরুন 30% বাইরে খাওয়া বা অন্য কোনো একটা খাতে চলে যাচ্ছে, তখন ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যায়। বোঝা যায় জীবন শক্তিটা ঠিক কোথায় লিক হচ্ছে। হ্যাঁ, এটা মানতেই হবে, চোখে দেখলে একটা অন্যরকম প্রভাব পড়ে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম টাকা জীবন শক্তি, আর ট্র্যাকও করলাম সেটা কোথায় যাচ্ছে। এরপর তৃতীয় ধাপে তো টাকা নিয়ে আমাদের কিছু কমন ভুল ধারণা ভাঙার কথা বলা হয়েছে। বেসিক চাহিদা মেটানো, একটু নিরাপত্তা, একটু কমফর্ট, এগুলোর জন্য টাকা লাগে। কিন্তু তারপর টাকার পরিমাণ বাড়লেই যে সুখ সেই অনুপাতে বাড়ে তা কিন্তু না, বরং উল্টোটাও হতে পারে। হ্যাঁ, অনেক সময় তো সেটাই হয়। ধরুন অনেক বেশি সম্পত্তি হয়ে গেল, সেটা সামলানোর চিন্তা, হারানোর ভয়, আরও বেশি আয় করার জন্য আরও বেশি সময় দেওয়া, এগুলো তো স্ট্রেস বাড়ায়। বইটা বলছে টাকাকে জীবনের লক্ষ্য বানানো ভুল। টাকা হলো একটা টুল, একটা হাতিয়ার। আসল স্বাধীনতা হলো টাকাকে কন্ট্রোল করা, টাকার দ্বারা কন্ট্রোলড না হওয়া। টাকার দাস না হয়ে প্রভু হওয়া। একদম।
আর সেই কন্ট্রোলটা আনার জন্য চতুর্থ ধাপে একটা দারুণ প্র্যাকটিক্যাল মেথড আছে। সেটা হলো প্রত্যেকটা খরচকে শুধু টাকার অঙ্কে না দেখে কতটা জীবন শক্তি খরচ হলো সেই হিসেবে দেখা। এটা কিভাবে কাজ করে? ধরা যাক কেউ একটা নতুন ফোন কিনবে, দাম 50,000 টাকা। ঠিক। এখন তাকে আগে বের করতে হবে তার 1 ঘন্টার জীবন শক্তির দাম কত। ধরুন সে মাসে 80,000 টাকা আয় করে আর 160 ঘন্টা কাজ করে, তাহলে প্রতি ঘন্টার আয় হলো 500 টাকা, মানে তার 1 ঘন্টার জীবন শক্তির দাম 500 টাকা। ওকে। তাহলে ওই 50,000 টাকার ফোনটার জন্য তাকে 100 ঘন্টা 50,000 ডিভাইডেড বাই 500 জীবন শক্তি দিতে হচ্ছে, মানে প্রায় 2.5 সপ্তাহের কাজ। বাবরে, 100 ঘন্টা! হ্যাঁ, যখন কোনো কিছু কেনার আগে আমরা এভাবে ভাবি এই জিনিসটার জন্য আমি কি আমার জীবনের 100 ঘন্টা দিতে রাজি, তখন কিন্তু সিদ্ধান্তের পুরো ফ্রেমওয়ার্কটাই বদলে যায়। কোনটা দরকারি আর কোনটা না সেটা বোঝা অনেক সহজ হয়ে যায়। এটা সত্যি খুব পাওয়ারফুল একটা আইডিয়া। আচ্ছা, কিন্তু এভাবে সব হিসেব করে চললে জীবনটাকে এনজয় করব কখন? পঞ্চম ধাপে কি এই ব্যালেন্সের কথা বলা হয়েছে? জীবনের আসল সন্তুষ্টি কোথায়? ঠিক এই পয়েন্টেই বইয়ের আর একটা অসাধারণ কনসেপ্ট আসে, ফুলফিলমেন্ট কার্ভ বা সন্তুষ্টির রেখা। লেখকরা দেখাচ্ছেন আমাদের খরচের সাথে সন্তুষ্টির সম্পর্কটা সরল রেখা নয়, একটা বাঁকানো রেখার মতো। মানে হচ্ছে শুরুতে যখন আমরা বেসিক চাহিদাগুলো মেটাই, খাবার, আশ্রয়, নিরাপত্তা, তখন খরচ বাড়লে আমাদের ভালো লাগা বা সন্তুষ্টি বেশ দ্রুত বাড়ে। এরপর আসে কমফোর্টের স্টেজ, সেখানেও খরচ বাড়লে সুখ আরও একটু বাড়ে। কিন্তু একটা পয়েন্ট আসে যেটাকে বলে পিক বা সর্বোচ্চ সন্তুষ্টির বিন্দু। ওই বিন্দুর পর যদি আমরা আরও খরচ করি, তাহলে সুখ কি আরও বাড়ে? না, এখানেই মলাটা। ওই পিকের পর আরও খরচ করলে সুখ আর বাড়ে না, বরং কমতে শুরু করতে পারে। কমে যায়? কেন? প্রয়োজনের চেয়ে অনেক বেশি জিনিস হয়ে গেল। সেগুলোর যত্ন নিতে হবে, জায়গা লাগবে, হারানোর ভয় থাকবে, অন্যদের সাথে তুলনা করার প্রবণতা বাড়বে, হয়তো আরও বেশি আয় করার জন্য আরও বেশি খাটতে হবে। এসব মিলিয়ে স্ট্রেস বাড়ে, সুখ কমে। একটা ছোট বাড়ির বদলে বিরাট বাড়ি কিনলেন, সেটার মেনটেনেন্স, ক্লিনিং, সিকিউরিটি, এইসবের পেছনে যে এক্সট্রা জীবন শক্তি যায়, তা হয়তো বাড়ির আনন্দটাকেই ছাপিয়ে যায়। তার মানে আমাদের কাজ হলো ওই পিক পয়েন্টটা খুঁজে বের করা, যেখানে প্রয়োজন মিটেছে, স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু বাড়াবাড়ি নেই। একদম, ওই পয়েন্টটাই হলো এনাফ বা যথেষ্ট। এর মানে এই না যে কম খরচ মানে কম আনন্দ, বরং সচেতনভাবে সেই খরচগুলো করা যা সত্যিই আমাদের ভালো রাখে, আমাদের ওই পিক সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যায়, আর অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সেই জীবন শক্তি বাঁচানো। আর কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় সেটা কিভাবে বুঝবো? এখানেই কি ষষ্ঠ ধাপটা আসে, নিজের ভ্যালু বা মূল্যবোধের সাথে খরচ মেলানো? ঠিক ধরেছেন। ষষ্ঠ ধাপ হলো নিজেকে প্রশ্ন করা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি, আমার ভ্যালিউস কি। সেটা হতে পারে পরিবার, স্বাস্থ্য, জ্ঞান, ক্রিয়েটিভিটি, সমাজসেবা, যাই হোক। তারপর দেখা আমার খরচের প্যাটার্ন কি আমার এই ভ্যালুগুলোর সাথে মিলছে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কারো কাছে পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোটা সবচেয়ে বড় ভ্যালু, কিন্তু তার খরচের চার্ট দেখলে বোঝা যাচ্ছে সে হয়তো প্রতি বছর লেটেস্ট গ্যাজেট বা গাড়ির পেছনে প্রচুর জীবন শক্তি ঢালছে, অথচ ফ্যামিলি ট্রিপ বা একসাথে সময় কাটানোর জন্য খরচ প্রায় নেই। এটা তো হয়। এই রিয়েলাইজেশনটা তাকে হেল্প করবে প্রায়োরিটি বদলাতে। হয়তো সে পরের বার ফোনের আপগ্রেডটা স্কিপ করে সেই টাকা আর জীবন শক্তিটা দিয়ে পরিবারের সাথে লম্বা একটা ছুটিতে গেল। যখন আমাদের খরচগুলো আমাদের ভেতরের মূল্যবোধের সাথে অ্যালাইনড হয়, তখন সেই খরচগুলো আর শুধু খরচ থাকে না, মিনিংফুল হয়ে ওঠে। এটা সিদ্ধান্তগুলোকে অনেক পার্সোনাল আর অর্থবহ করে তোলে। আর যখন আমরা এভাবে ভ্যালু অনুযায়ী খরচ করতে শিখি, তখন অপ্রয়োজনীয় খরচ কমানোটা সহজ হয়ে যায় নিশ্চয়ই। সপ্তম ধাপ তো এটাই। হ্যাঁ, সপ্তম ধাপ হলো সচেতনভাবে খরচ কমানো। কিন্তু আবার বলছি, এটা কিপটেমি নয়, এটা হলো নিজের লাইফ এনার্জিকে প্রোটেক্ট করা, আর সেটাকে সেখানে লাগানো যেখানে ওটা সত্যিই ম্যাটার করে। বইতে অনেক প্র্যাকটিক্যাল টিপস আছে, যেমন বাইরে কম খেয়ে ঘরে রান্না করা, দরকার না হলে নতুন না কিনে পুরনো জিনিস সারিয়ে বা অন্যভাবে ব্যবহার করা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করা, কিছু কেনার আগে কয়েকদিন ওয়েট করে দেখা যে আসলে ওটা চাই কিনা। এই ছোট ছোট চেঞ্জগুলো মিলেই কিন্তু বড় সঞ্চয় হয়। আর এই যে জীবন শক্তি বা টাকাটা বাঁচলো, সেটার কি হবে? এখানেই কি বিনিয়োগের ব্যাপারটা আসছে? অষ্টম ধাপ। ঠিক,
অষ্টম ধাপ হলো এই জমানো টাকা বা জীবনশক্তিকে কাজে লাগানো, মানে ইনভেস্ট করা। তবে বইটা কিন্তু হাই রিস্ক নিয়ে তাড়াতাড়ি বড়লোক হওয়ার কথা বলে না, বরং লং টার্ম, সেফ, মানে তুলনামূলকভাবে নিরাপদ আর কম ঝামেলার ইনভেস্টমেন্টের কথা বলে। যেমন ধরুন ভালো সরকারি বন্ড বা ইন্ডেক্স ফান্ড, যেগুলো সময়ের সাথে মোটামুটি একটা যুক্তিসঙ্গত রিটার্ন দিতে পারে আর একটা প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে পারে। আর মূল লক্ষ্যটা কি? প্যাসিভ ইনকাম দিয়ে কি হবে? মূল লক্ষ্য হলো এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে আপনার ইনভেস্টমেন্ট থেকে যে আয় আসছে সেটা দিয়েই আপনার বেসিক লিভিং কস্ট চলে যাচ্ছে। এটাকেই কি বইতে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা এফআই বলা হচ্ছে? হ্যাঁ, তবে এর মানে কিন্তু প্রচুর টাকার মালিক হওয়া বা লাক্সারি লাইফ নয়। এর আসল মানে হলো এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে আপনার বেঁচে থাকার জন্য বা দরকারি খরচ চালানোর জন্য আর নিজের সময় বা জীবন শক্তি টাকার বিনিময়ে বিক্রি করতে বাধ্য হতে হচ্ছে না। মানে টাকার জন্য কাজ করার যে বাধ্যবাধকতা, সেটা থেকে মুক্তি। তার মানে কাজ করতেই হবে এমন নয়, কাজ করতে পারেন কিন্তু সেটা হবে নিজের ইচ্ছায়, চাপে পড়ে নয়। ঠিক তাই, এটা একটা বিরাট মেন্টাল ফ্রিডম। ভাবুন একবার, যখন রোজকার রুটি রুজির জন্য কাজ করার চাপটা থাকে না, তখন জীবনের ফোকাসটাই তো বদলে যায়। নবম আর শেষ ধাপটা কি? এই নতুন পাওয়া স্বাধীনতা নিয়েই। মনে হচ্ছে তাই। একদম। নবম ধাপ হলো এই স্বাধীনতাটাকে সেলিব্রেট করা আর সেটাকে ভালোভাবে ব্যবহার করা। যখন টাকার চিন্তাটা কমে যায়, তখন মানুষ তার আসল প্যাশনের দিকে মন দিতে পারে। কেউ হয়তো লেখা বা আঁকা শুরু করলো, কেউ সমাজসেবা বা পরিবেশ নিয়ে কাজ করলো, কেউ হয়তো ফ্যামিলিকে আরও বেশি টাইম দিল, কেউ স্পিরিচুয়ালিটির দিকে গেল, অথবা কেউ হয়তো তার পছন্দের চাকরিটাই করে গেল, কিন্তু এবার করলো ভালোবেসে, মজবুরি থেকে নয়। তার মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসলে শুধু টাকার হিসেব না, এটা নিজের সময় আর জীবনের উপর কন্ট্রোল ফিরে পাওয়ার একটা জার্নি। বইটার শেষে একটা খুব সুন্দর কথা আছে না, যে আসল ধনী কে? হ্যাঁ, কথাটা হলো আসল ধনী সে নয় যার অনেক টাকা আছে। আসল ধনী সে যে নিজের সময়টাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার স্বাধীনতাটা অর্জন করেছে। কারণ সময়টাই তো জীবনের সবচেয়ে লিমিটেড আর দামি জিনিস, সেটার উপর কন্ট্রোল আনাই তো আসল লক্ষ্য। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় আনি, ইয়র মানি ও ইয়র লাইফ আমাদের শেখাচ্ছে টাকা মানে জীবনের শক্তি। এই আইডিয়াটা আমাদের আয় ব্যয় নিয়ে সচেতন করে। ঠিক, আর সেই সচেতনতা আমাদের হেল্প করে খরচকে নিজেদের ভ্যালুর সাথে মেলাতে, ফালতু খরচ কমাতে আর জমানো টাকা ঠিকঠাক ইনভেস্ট করে এমন একটা জায়গায় পৌঁছাতে যেখানে টাকার জন্য কাজ করার দরকার হয় না। এটা শুধু ফিন্যান্স ম্যানেজমেন্ট না, এটা আসলে জীবনটাকে আরও কনসিয়াসলি, মিনিংফুলি আর স্বাধীনভাবে বাঁচার একটা ফিলসফি। সত্যি, এটা শুধু একটা বই না, জীবনের দিক বদলানোর মতো একটা ভাবনা। টাকা নিয়ে আমাদের পুরনো ধারণাগুলোকে একদম ঝাঁকিয়ে দেয়। আলোচনার শেষের একটা ছোট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই। আমরা প্রত্যেকেই কি এমন কোনো ছোট, মানে আপাত দৃষ্টিতে হয়তো খুব সাধারণ একটা খরচের কথা ভাবতে পারি, যে আমরা প্রায়ই করি, হয়তো রোজকার চা বা কোনো অনলাইন সাবস্ক্রিপশন বা এরকম কিছু? যদি সেই খরচটাকে শুধু কত টাকা গেল সেভাবে না দেখে কতটা জীবন শক্তি দিতে হলো সেই হিসেবে মাপি, তাহলে কি জিনিসটার গুরুত্ব বা মানেটা একটু অন্যরকম মনে হতে পারে? আর সেই খরচটা নিয়ে আবার ভাবলে আমাদের টাকা আর জীবন নিয়ে অ্যাটিটিউডে কি কোনো বদল আসতে পারে? এটা হয়তো প্রত্যেকের নিজের খুঁজে দেখার বিষয়।